মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ মা, জীবনে প্রথম উচ্চারিত শব্দ মা। কোন শব্দে এত আবেগ, এত আকুলতা, এত নিবিড় টান! মা ও সন্তানের গভীরতম সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা নেই। মায়ের তুলনা মা নিজেই। মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, নেই কোনো প্রাপ্তির প্রত্যাশা। মায়ের হাত ধরেই স্বরবর্ণের আদি অক্ষরে স্পর্শ রাখা, অক্ষর লেখা তাও মায়ের আঙুল ছুঁয়ে। গন্তব্যহীন হাঁটতে শেখার প্রথম পা ফেলা, সেটিও মায়ের পায়ের তালে তাল মিলিয়ে। এই জীবনের প্রতিটি পদক্ষেপে এখনো মনে পড়ে মায়ের শেখানো ছন্দ। তাই তো সুখ দুঃখ, আনন্দ হতাশায়, জীবনের উত্থান পতনে প্রথমেই মনে পড়ে মায়ের মুক্তি। পৃথিবীর সকল মমতাময়ী মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন মাকে মনে পড়ে। মাকে মনে পড়ে। মা খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু তার স্বর্গীয় পূর্ণতায় সন্তানের হৃদয়, মন আর আত্মাকে অমীয় সুধায় প্লাবিত করে। আর তাই তো যুগে যুগে উচ্চারিত হয় মা। দুঃখ, কষ্ট, বিপদ বা ভয়, কেন যেন মায়ের কোলকে মনে হয় পৃথিবীর সেরা আশ্রয়। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। যার মা নেই তার পৃথিবী অন্ধকার। মায়ের স্নেহ ভালোবাসা বঞ্চিত শিশুরা অনাদরে অবহেলায় বেড়ে ওঠে, কখনো পথের ধারে, কখনো বা এতিমখানায়। তার ছোট্ট বুকে জমে থাকা হাহাকার কে আর বুঝবে মায়ের মতো আপন করে? আমার মা নাই, মারা গেছে। আমি কিভাবে মারা গেছে আমি জানি না। আমার মার কথা মনে পড়লে আমার কান্না আসে। মা থাকলে আদর করতো, খাওয়াই দিত, ঘুম পাড়াতো। এখন এটা নাই, আমার অনেক খারাপ লাগে। আমি যখন কোনো সময় কারো মাকে দেখি যে তার ছেলে মেয়েদের আছে দেখতে, আদর করতেছে কোনো কিছু, তখন আমার খুবই কষ্ট হয়। তখন মনে হয় যে আমার মা থাকলে হয়তো আজ আমারে অনেক আদর করতো। এরকম অনেক কষ্ট পাই। তখন মনে হয় কেন আমার মা নেই। মা আমাদের অনেক আদর করতো। আর কোনো মানে ক্ষুদ্র কোনো জিনিস খেলে, মানে মা তো কোনো সময় ক্ষুদ্র ছোট একটা জিনিস খেলে সেটা আমাদের মানে ভাই বোন দিয়ে, আমি তো অনেক ছোট ছিলাম, আমি ততটুকু দেখি নাই। কিন্তু মার কথা খুব মনে পড়ে, আমার অনেক খারাপ লাগে, কিন্তু এটা বুঝতে দিই না। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে। আদর মাখার শাসনে কে বলবে ওখানে যাসনি খোকা? মমতাময়ী মায়ের জন্য এক পৃথিবীর শূন্যতা দু চোখে, বেদনা অন্তহীন। আমার মা নাই, বড় কষ্টের কথা। মা থাকলে আমাকে বড় আদর করতো। আজকে সে নাই, মনে বড় দুঃখ। সবার মা আছে, সবার মা দেখতে আসে, আমার মা আসে না। আমার মা থাকলে এতদিন আমাদের কত আদর করতো। আজকে সে কষ্টের কথা, আমি কি করব? আমার মা থাকলে আমাদের ভাত খাওয়াই দিত, কত কি করতো। আজকে সে নাই। স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মাকে
আজকে বিশ্ব মা দিবস, আর এই বিশেষ আয়োজনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, সাথে আছেন তার কন্যা বাঁধন। আমরা আজকের এই বিশেষ আয়োজনে শুনব মা মেয়ের অনেক জানা অজানা গল্প। চলুন আর দেরি নয়, শুরু করি। শুরুতেই সাবিনা আপার কাছে জানতে চাচ্ছিলাম, প্রথমে যখন আপনি জানতে পারলেন যে আপনি মা হবেন, তখনকার কি অনুভূতি ছিল আপনার? আসলে দেখো, এটা ঠিক বলে বোঝানোর মতন না, সেটা যারা মা হয়েছে তারাই জানেন। তো সেটা আসলে সত্যি এই মুহূর্তে আমি মানে ঠিক বোঝাতে পারবো না, এত আনন্দ। আপনি যখন প্রথম বাঁধনকে দেখলেন, প্রথম শিশু সন্তানকে আপনি দেখলেন, আপনার কেমন অনুভূতি হয়েছিল? ওই একই কথা, আসলে সত্যি প্রকাশ করার মতন আমার ভাষা নাই। আমার মনে হয় প্রত্যেক মায়েরই এটা একটা অন্যরকম শ্রেষ্ঠ অনুভূতি, সেরা অনুভূতি, মানে এর সাথে আর কোনো কিছু তুলনা করা যায় না। সেই ছোটবেলায় যখন ওকে রেখে কোথাও যেতেন, তখন আপনার কি মনে হতো? ব্যস্ত তো খুবই ছিলাম সে সময়, তবে একদম ছোটবেলাতে আমার একটা একটুখানি কি বলবো, আমার একটুখানি না, একটা বিরাট একটা সুবিধা আমার হয়েছিল, যেটা আমার মায়ের কাছে আমার মেয়ে মানুষ হয়েছে, বড় হয়েছে, মানে একেবারে নিরাপদ স্থান যাকে বলে, আবার সেই মা আমার মার কাছে। তো সুতরাং আমার মার কাছে ও বড় হয়েছে, আমার খুব একটা চিন্তা করতে হয়নি। মায়ের হাত ধরেই হাতে খড়ি হয়, হাতের লেখা থেকে শুরু করে কথা বলা থেকে অতে অজগর আতে আম, এটা মায়ের মাধ্যমেই আমরা শিখে থাকি। মায়ের আঙ্গুল ধরেই আমাদের পথ চলা, আসলে হাঁটি হাঁটি পা করে আমরা একসময় বড় হয়ে যাই। আপনার গানের পেছনে, মানে আজকে আপনি যে সাবিনা ইয়াসমিন হয়েছেন, এটা কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল? এটা তো আবার সেই মা। আমি আজকে যেখানে এসেছি, যতটুকুন এসেছি, আসতে পেরেছি, যতটা জীবনে যা যা করতে পেরেছি, সব কিছুর পিছনে আমার মা। সবচেয়ে প্রথমে আমার মা, আমার গান বাজনার ক্ষেত্রে, তারপরে তো আমার ওস্তাদজি, আমার গুরুজনরা সবাই ছিলেন। কিন্তু আমার আম্মার যে অনুপ্রেরণা, আম্মার যে ইচ্ছা, আম্মা খুব ভালো গান গাইতেন, খুবই ভালো গান গাইতেন, কিন্তু অল্প বয়সে সেই আমলে বিয়ে হয়ে যাওয়ার ফলে আম্মা তো আর গান বাজনা চালিয়ে যেতে পারেনি। ফলে ওনার খুব শখ ছিল যে ওনার মেয়েরা, ছেলে হলে তার স্বপ্নটাই আসলে আপনাদের উপর বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, উনি যেন তা মানে গান যেন সবাই শেখে। তো সেই ইচ্ছাটাই আমার, সেই ইচ্ছাটাই পূরণ করতে চেয়েছিলেন আমাদের মাধ্যমে আর কি। তো আমার বড় বোনও গান করতেন, ফরিদা ইয়াসমিন, তারপরে ফৌজিয়া খান, তারপরে নীলুফার ইয়াসমিন, সবাই। তো সেই জন্য আর কি বলছি যে আমার মায়েরই পুরোপুরিভাবে আমার মায়েরই অবদান। এবারে আসছি বাঁধনের কাছে। সাবিনা ইয়াসমিনের মায়ের গল্প শুনলাম, মানে তোমার নানি। তোমার মাকে তুমি কিভাবে মূল্যায়ন করছো, একজন শিল্পী এবং মা? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা বড় দায়িত্ব। হ্যাঁ, আমি মনে করছি আম্মা দুটোই খুব সুন্দরভাবেই করছে, এবং আমার খুবই ভালো লাগে ভাবতে যে আমার মা একটা, মানে আমার অহংকার লাগে যখন সবাই বলে, এবং মার কথা যখন বলি তখন মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যখন তুমি খুব ছোট ছিলে, মা খুব ব্যস্ত ছিলেন বাহিরে, তারপরে এসে তোমাকে টেক কেয়ার করছেন, সেই সময়ের কিছু কথা? আমার বেশি মনে পড়ে, আমি ছোটবেলায় মাঝে মাঝে স্টুডিওতে আম্মার সাথে চলে যেতাম, রেকর্ডিং দেখতাম বসে বসে। ওগুলো প্রায়ই হতো, স্কুল থেকে চলে যেতাম ডিরেক্টলি স্টুডিওতে, বসে বসে রেকর্ডিং দেখতাম। মা তো প্রখ্যাত একজন কণ্ঠশিল্পী, মা কি চান যে তুমি তার মতো করে গান করো, তার মতো করে প্রতিষ্ঠা পাও, তুমিও একজন ওরকম শিল্পী হও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো অলরেডি গান করছি, এবং মার কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পাই কিভাবে গান করব। প্রথম হাতে খড়ি কি মায়ের কাছ থেকেই? আমার হাতে খড়ি হয় ওস্তাদ অনিল কুমার সাহা, ওনার কাছে আমি বহু বছর ক্লাসিক্যাল শিখেছি এবং এখনো চর্চা চালিয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা আসলে যতই অন্য কেউ রান্না করুক না কেন, যতই ব্যস্ত থাকুক না কেন, মায়ের কাছে বায়না থাকে যে আমার এই রান্নাটি করে দাও, আমি এটা খাবো। সাবিনা আবার কোন রান্নাটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে?
এখন কোনটা ছেড়ে কোনটা বলবো? আমার বাবা, বিভিন্ন তারপরে রকমের কত ভালো আমি রান্না করি নাকি? এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আমরা এমনি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, এবং যখনই কোনো নতুন রেসিপি পাই তখনই সেটা রান্না করে আসলে যে রাধে সে চুলো বাঁধে, কথাটি আসলে ঠিক। আসলে সাবিনা আপার বেলা আমরা দেখলাম যে তিনি শুধু সঙ্গীত শিল্পী না, তিনি মমতাময়ী মা, এবং তোমার প্রতিটি পালস মনে হয় সাবিনা আপা ধরতে পারে। আমি দেখছি তুমি যখন কথা বলছো সে মাথা নাড়ছে, মানে সে বুঝে ফেলছে তোমার কথা। আপার কাছে জানতে চাচ্ছি, আপনার মা তো বেঁচে নেই না, বাট অবসরে কখনো কি মনে হয় যে এই মনে হয় মা আছে আমার পাশে? খুব বেশি মনে হয়। বিশেষ করে রাত্রে যখন ঘুমাতে যাই তখন আম্মার কথা খুব বেশি মনে হয়, এবং মনে হয় যে এই সারা একটা বারের জন্য যদি আম্মাকে একটু পেতাম, একবার শুধু। কিন্তু পেতাম মানে যে তারপরে যে কি যে করতাম তা জানি না, মনে হয় যে যা পারতাম তাই বোধহয় করতাম। কোনো অতৃপ্তি কি আছে যে এই কথাটি মাকে বলা হয়নি, বা মাকে পেলে এই জিনিসটি দিতাম, বা মার পছন্দের কোনো জিনিস এখনো মিস করেন, এরকম কিছু আছে? না, আমার মনে হয় মাঝে মাঝে যে আমার মেয়ে বাঁধন তো আমার আম্মার কাছে মানুষ হয়েছে, বড় হয়েছে নানির কাছে, তো আম্মা ও যে গান গাইছে সেটা আম্মা তো দেখে যেতে পারেননি। আম্মা না জানি কত খুশি হতেন যে এত প্রাণের প্রিয় তার নাতনি, হ্যাঁ সে আমার নাতনি, আমার মেয়ে তো গান গাইছেই, কিন্তু তারও মেয়ে গান গাইছে। মানে আম্মার একেবারে কলিজার টুকরা ছিল, মানে নানিদের কাছে যা হয়। তাহলে তোমার কাছ থেকে শুনবো তোমার নানির গল্প। আমরা সাবিনা আপার মায়ের গল্প শুনলাম, এবার তুমি নানিকে এবং মাকে দুইজনকে মূল্যায়ন করো। আমি আসলে নানা নানুর কাছেই মানুষ এবং খুবই আদরে মানুষ। ইনফ্যাক্ট আমি আমার নানিকে আম্মা বলে ডাকতাম। আমরা তো অনেক ভাগ্যবান যে আমাদের মাকে পেয়ে আমরা বড় হয়েছি, আমাদের বাচ্চাকেও আমাদের মারা লালন পালন করেছে, কিন্তু যারা জন্মের পর মাকে দেখেনি, আরে তাদের মতো দুঃখী আমার তো মনে হয় না এই দুনিয়াতে আর কেউ আছে। এত দুঃখ, এত কষ্ট, মাকে না দেখার মতন আমার মনে হয় না যে এত কষ্ট, মানে কি বলবো, এর চেয়ে কষ্ট নাই। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে আসি। আসলে আমরা আলোচনাটা মাকে ঘিরেই করতে চাচ্ছি। সেটাই, আমি বরং একটা মজার কথা বলি, যে আমার আম্মার কাছে বড় হয়েছে যখন, তো আমার আম্মাকেও বললো আম্মা বলে ডাকতো। তো একদিন দোকানে গিয়েছে, নিউ মার্কেটে, বইয়ের, ও তখন ছোট, বই কিনতে গেছে বইয়ের দোকানে, ওই নিউ মার্কেটের ওই যে ফুটপাথের মতন যে গেটের ভিতর দিয়ে ওখান দিয়ে হাঁটছে। তো ও তো ছোট একদম, এতটুকু একদম হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছে, আমার আম্মা একটু পিছনে, আর ও পিছন ফেলে ডাকছে, আম্মা আম্মা আসো না, আম্মা তাড়াতাড়ি আসো না। আর আমার আম্মা তো ওখান থেকে এসে চুপ করছি, ছি, মানুষ কি বলবে যে বুড়ো বয়সে এতটুকু একটা বাচ্চা নাকি, চুপ কেন আম্মা আম্মা করতে, খবরদার চুপ কর। তাই জন্য আমি মাঝে মাঝে আম্মাকে বলতাম যে কিরকম লেগেছিল তখন, বলে আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম, মানুষের শুনছে তো চারিদিকে এতটুকু একটা বাচ্চা আম্মা আম্মা করছে, ও তো জানে না আমি ওর নানি। তোমার মাকে বলা হয়নি এমন কিছু আছে? হ্যাঁ, মাকে তো অসম্ভব বেশি ভালোবাসি। আজকের এই দিনে তুমি তোমার মাকে কি বলতে চাও? সারা জীবন ভালোবেসে যাব, খুবই ভালোবাসি। আপনি আপনার মায়ের জন্য কি উইশ করবেন আজকে? আমার মার জন্য আমি সবসময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মাকে ভালো রেখো, তাকে বেহেশতবাসী করো, আমার মা যেখানেই আছেন উনি যেন ভালো থাকেন, এবং সেই সঙ্গে আমার আব্বাও। আপার কাছে জানতে চাচ্ছি, মা নিয়ে নিশ্চয়ই আপনি অনেক গান করেছেন? হ্যাঁ, বেশ কিছু গান তো করেছি। তাহলে তো আমরা এই মুহূর্তে আপনার একটা মায়ের গান শুনে আসতে পারি। ঠিক আছে, চলো আমরা গানটা শুনে আছি। গানটা লিখেছে আর সুর করেছে শফিক তুহিন। আমার স্বপ্ন রাত, ব্যস্ততম দিন, আদুরে কিছু গান, মন ভাঙা অভিমান তোকে দিয়ে গেলাম। রেখে দিস যতনে, রেখে দিস গোপনে, তুলে মন গহিনে, রেখে দিস
রেখে দিও যতনে, রেখে দিও গোপনে, তুলে মনো গহীনে, রেখে দিও যতনে, রেখে দিও গোপনে, তুলে মনো গহীনে। আমার শব্দ সুর অবসর দুপুর তোকে দিয়ে গেলাম, আবতার দুষ্টুমি সব কিছু জুড়ে তুমি, তোমায় দিয়ে গেলাম, রেখে দিও যতনে, রেখে দিও গোপনে, তুলে মনো গহীনে। সুখ স্মৃতি আছে যা তোমায় ঘিরে মা, সবই তোমায় দিলাম, ডায়েরির স্মৃতি পাতা, স্বরলিপি গান খাতা, তোকে দিয়ে গেলাম, রেখে দিস যতনে, রেখে দিস গোপনে, তুলে মন গহীনে। আমার ছেলেবেলা আধো আধো কথা বলা, হাঁটি হাঁটি দুটি পা তোমার জন্যে মা, তোমায় দিয়ে গেলাম, আমার স্বপ্ন রাত ব্যস্ততম দিন, আদুরে কিছু গান, মন ভাঙা অভিমান, তোকে দিয়ে গেলাম, রেখে দিস যতনে, রেখে দিস গোপনে, তুলে মনো গহীনে, রেখে দেব যতনে, রেখে দেব গোপনে, তুলে মনো গহীনে, রেখে দিস যতনে, রেখে দিস গোপনে, তুলে মনো গহীনে, রেখে দেব যতনে, রেখে দেব গোপনে, তুলে মনো গহীনে। চমৎকার গানটি শুনছিলাম, ভিতরের কিছু গল্পে এখন চলে যাই। মায়ের কোন জিনিসটি মনে হয় যে না এটা এভাবে না হয়ে যদি মা এভাবে বলতেন, কিংবা ছোটবেলায় খুব রাগ করেছেন, এরকম কোনো স্মৃতি কি আছে? রাগ তো কখনোই করে না। আর আমি তো নানা নানুর কাছে মানুষ, সো এই জন্যই আসলে নানা নানুর কাছে মানুষ হওয়ার জন্যই মার পিটুনি খেতে হয়নি, তাই না? ছোটবেলায় কেমন ছিল? খুব দুরন্ত ছিল? উনি বাবারি বাবা, অসম্ভব। আমি মানে বোধহয় পারতাম না সামলাতে, আম্মা না থাকলে আর কি। বাঁধনের কোনো ব্যাপারে কি বিরক্ত হন যে না বাঁধন এটা না করে ওটা করলে ভালো হতো? না, তেমন বিরক্ত হই না, কারণ ও আমাকে খুব বোঝে।
বুঝতে পারে, আমি আমার পালসটা খুব ভালোই চেনে, কখন আমি রাগ করছি সেটাও ভালো বোঝে, তখন চুপ করে থাকে। তো সুতরাং তেমন কিছু না আর কি। আমরা এক প্রজন্ম মায়ের গল্প শুনলাম, সাবিনা আপার মা মানে তোমার নানি, এবং এই প্রজন্মে আছো তুমি। তোমার কি মনে হয় ওই প্রজন্মের মায়ের প্রতি ভালোবাসা আর তোমার এখনকার যে ভালোবাসা তার মধ্যে কোনো পার্থক্য আছে? তোমার কি মনে হয় তোমার তোমার নানু তোমার মাকে বেশি ভালোবাসতো নাকি তোমার মা তোমাকে বেশি ভালোবাসে? মায়ের ভালোবাসা আসলে কখনোই কম হতে পারে না, এটা আমি মনে করি। আসলে যার যার অবস্থান থেকে সে তার সন্তানকে ওভাবে সমান হ্যাঁ, কিন্তু নানি ওকে সত্যি খুব বেশি রকমই ভালোবাসতো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার চাইতেও বোধহয় আমার আম্মা ওকে বেশি অবশ্যই ভালোবাসতেন। এটা একটা কারণ থাকতে পারে, আমার সেটা যেহেতু মাঝে মাঝে মনে হয়। ছোট নাতি। সবকিছু মিলিয়ে এক তো কষ্ট করেছেন এবং সবচেয়ে বেশি করা ছিলেন পড়াশোনা ব্যাপারের দিকে। তুমি গান বাজনা তোমার না হোক, তো পড়াশোনা লেখাপড়া তোমাকে শেষ করতে হবে। কখনো কি মার হাতে মার খেয়েছেন? একবার তো খেয়েছিলাম ভালোই, বেশ বড় হয়ে। হ্যাঁ, কারণ পরীক্ষা দিব না একবার বলেছিলাম, আর বলেছিলেন যে মার তো দিবই, তুমি বাড়ি থেকে চলে যেতে হবে, তুমি একদম পড়াশোনা শেষ করবা, তারপর তোমার গান বাজনা না হোক। তো যাই হোক, আম্মা এরকম আসলে মায়ের একটা ব্যাপার অন্যরকম। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কি আজকালকার মায়েরা আমরা এতটা কড়া হতে পারি না বা হই না। আপনার কাছে কি মনে হয় আগে যে সিস্টেমটা ছিল মানুষ গড়ার, সেটা ভালো নাকি এখনকার যে ভাবে আমরা চলছি? আগেরটা ভালোই ছিল, কিন্তু ওই যে মারামারি, যে বাচ্চাদের গায়ে হাত তোলা বা বেশ বাবারা তো বিশেষ করে অনেকই মারতেন, শুনেওছি, দু চারটে খেয়েছি মা, তো ওইটা আমার পছন্দ ছিল না। তার চেয়ে বরং আদর করে ভালোবেসে যদি একটু বোঝানো যায় যে বাবা এটা করো না বা ওটা করো, সেটা করো না। যাই হোক, এটা আসলে পুরোটাই নির্ভর করে আসলে বাচ্চারাই বা কেমন বাবা মার সঙ্গে বিহেভ করছেন, বা বাবা মাই বা বাচ্চাদের সঙ্গে সম্পর্কটা কিরকম, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। বাঁধনের কাছে আসি, মায়ের কি ফুল প্রিয়? রজনীগন্ধা। কখনো কি মাকে রজনীগন্ধা দিয়েছো? না, দেওয়া হয়নি, তবে মায়ের গানটা আমি রজনীগন্ধা ফুলের মতো ভালো লাগে। রজনীগন্ধা ফুলের মতন গানটা খুব ভালো লাগে বলে আমার রজনীগন্ধা উজি পছন্দ না। ঠিক আছে, সেই আমরা তো আপনার মায়ের গল্প শুনছিলাম, আপনাকে অনেক যত্ন করে অনেক কষ্ট করে সাবিনা ইয়াসমিন যে খ্যাতি, সেটির সাথে তার একটা নিবিড় সম্পর্ক। আপনার তো আরও ভাই বোন ছিলেন, তাদের বেলায় তিনি কেমন ছিলেন? আমার অবশ্য ভাই নাই কোনো, আমরা 5 বোন এবং প্রত্যেকের ক্ষেত্রেই আম্মাকে দেখেছি খুব বেশি মানে সিরিয়াসলি গান বাজনা এবং পড়াশোনা যেন আমরা দুটোই করি খুব ভালো মতো, সে ব্যাপারে খুব খেয়াল রাখতেন। এবং আমার বড় বোন ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া খান, ওরা যে গান শিখতেন সেই সময় আমি খুব ছোট ছিলাম, আমি আর নীলুফার আমরা বসে বসে গান শুনতাম ওস্তাজির পাশে। তো সেই সময়ও আম্মাকে দেখতাম যে একদম ওস্তাজিকে ঠিক মতন বলা, যে কোনো ফাঁকি যেন না দেয়, ঠিক মতন যেন ওরা মানে প্রত্যেকটি সন্তানের ক্ষেত্রে তার সমানভাবে সে কেটে গেছে। সব আমার সেজ বোন উনি গান করেন না, কিন্তু উনি ও আবার নাচ শিখতো ছোটবেলায়, সেই ক্ষেত্রেও আম্মা খুব উৎসাহ দিতেন। প্রত্যেকটি বোনই আপনার যার যার অবস্থানে সুনামধন্য একটি জায়গায় পৌঁছেছেন। হ্যাঁ, আম্মার অবদান সবচেয়ে। তাহলে আমরা তো আপনার আম্মাকে আমরা রত্নগর্ভা মা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অনেকে বলেনও রত্নগর্ভা মা বলে থাকেন। আপনার মুখে আপনার মায়ের কথা শুনতে পেরে আমার মনে হচ্ছে এই রত্নগর্ভা মহিষী নারীকে যদি আমরা দর্শকের সামনে আনতে পারতাম, যে তার প্রতিটি সন্তানকে তিনি কত যত্ন করে তার এক একটা অবস্থানে নিয়ে গেছেন। আজকের এই দিনে প্রত্যেক সন্তানদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যেটা মায়ের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত। মা শব্দটার মধ্যে এমন একটা কিছু লুকিয়ে আছে যে মা শব্দটা উচ্চারণ করলেই চোখের সামনে একজন মমতাময়ী মায়ের কথা ভেসে ওঠে আর কি, চোখের সামনে মাকে দেখতে পাই। তো আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়ের তার মার জন্য যতটুকু করা সম্ভব ততটুকুনি করা উচিত, এবং তার চেয়ে বেশি যদি আরও কিছু হয় তাহলে তো খুবই ভালো, কারণ প্রত্যেকটা সন্তানের কাছেই প্রত্যেকটা মাই কিন্তু শ্রেষ্ঠ মা। বাঁধন এই প্রজন্মের মেয়ে, তোমার কাছে কি মনে হয় যে সন্তানরা মায়ের প্রতি কেমন আচরণ করা উচিত? আমি মনে করি তারা আমাদের ছোটবেলায় আমাদেরকে যেভাবে
কষ্ট করে লালন পালন করেছেন, আমাদেরও উচিত তাদের প্রতি আরও মানে বলতে গেলে তাদের প্রতি দ্বিগুণ টেক কেয়ার করা উচিত, কারণ তাদের ঋণ আসলে কোনোদিনও শোধ করা যাবে না। সাবিনা ইয়াসমিনের মা, তিনি ছিলেন সাধারণ একজন মহিলা। তিনি অনেক আদর যত্ন লালন করে সাবিনা ইয়াসমিন তৈরি করেছে। তুমি কিন্তু পেয়েছো তারকা একজন মা, এটা তোমার কেমন মূল্যায়ন? সবচেয়ে বড় ব্যাপার, প্রথমে তো আমি খুবই গর্ববোধ করি আমার মায়ের মতো একজন মা পেয়ে, এবং খুব ভালো লাগে। আজকের এই দিনে, বিশেষ দিনে সাবিনা আপা আপনাকে এবং বাঁধন তোমাকে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারলাম। তোমাদের জানা অজানা অনেক গল্প দর্শকরা এনজয় করলো, সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কখনো, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তোমাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ এটিএন বাংলাকে সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের দুজনকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে সাবিনা আপা, আপনি সকল মায়ের উদ্দেশ্যে সন্তানদের কি করা উচিত এটা যদি বলেন। আচ্ছা, একটু অন্যরকম ভাবে বলি, কেমন? পৃথিবীতে মায়ের নেই তুলনা, মাগো তোমার নেই তুলনা, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মাগো তোমার নেই তুলনা। মাকে মনে পড়ে। আমরা কজনই বা মনে রাখি মায়ের স্মৃতি, কজনই বা মায়েদের দিতে পেরেছি উপযুক্ত সম্মান। কিন্তু আমাদের সমাজে আছে এমন কিছু মানুষ যারা কাজ করে যাচ্ছেন মাদেরকে শ্রদ্ধা জানাতে, চেষ্টা করেছেন এমন কিছু করার জন্য যেন মায়ের ঋণ কিছুটা শোধ হয়। তাদের মুখেই শুনব তাদের মায়ের স্মৃতিকথা। মাকে মনে পড়ে। আমার বয়স যখন 7, তখন আমার মা মারা যান, কিন্তু মৃত্যুর সময় কিন্তু আমি মাকে দেখিনি। ছোটকালে কিছুটা হলো ডান পিঠে ধরনের ছিলাম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, শরীয়তপুরের ডামুড্ডা, ওখানে এক স্কুলের টিচার ছিলেন। তার পরবর্তীতে বাবা মায়ের সম্মতিতেই আমি বাবার কাছে চলে যাই লেখাপড়ার জন্য। কিন্তু ওই যাওয়ার সময় একটা স্মৃতি বা একটা সিন আমার অনেক মনে পড়ে, এবং আজীবন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন মনে পড়বে। আমাদের 2টা পুকুর, একটা হলো দক্ষিণের পুকুর বলে গ্রামের ভাষায়, আর একটা বলে উত্তরের পুকুর। দক্ষিণের পুকুর দিয়ে উত্তরের পুকুর দিয়ে মানে সরকারি যে রাস্তা আমার এখনো মনে পড়ে। আমি বাবার সাথে আমি ওই শরীয়তপুর যাব, ওইখানে লেখাপড়া করবো, যেহেতু মায়ের কাছে থেকে খুব লেখাপড়ায় আমি মন দিচ্ছি না, এটা অভিযোগ। তখন আমার মা আমাদের উত্তর পাশে পুকুরের পাশে দাঁড়িয়ে ছিল। আর কুমিল্লার ভাষা, যেটা চাঁদপুর কুমিল্লার যে ভাষা, সম্ভবত আমি দূর থেকে মায়ের সে ভাষা বুঝি নেই, হয়তো বলছিল, হে আল্লাহ তুমি আমার ছেলেকে দেখিও, এরকম হাত লাগতেছে আর বলতেছে। পুকুরের জান যেখান থেকে পুকুরে মাছ প্রবেশ করে, ওখানে আমার মা দাঁড়িয়ে বলছিল, এবং হে আল্লাহ তুমি আমার ছেলেকে দেখিও। আমার কেন যেন মনে হয় আল্লাহ আমার মায়ের সেই কথা শুনেছে। আমার ওয়াইফের সঙ্গে আমার মার খুব বেশি ক্লোজ সম্পর্ক ছিল। তো আমার ওয়াইফ তার 2 দিন আগে লন্ডনে একটা কাজে গেছে, তো তখন ডক্টররা আমার মা খুব শৌখিন ছিলেন, খুবই শৌখিন ছিলেন। এই 80-86 বছরের বৃদ্ধা মহিলা, কিন্তু তার যে গেট আপ, কাপড় চোপড় পরা টরা বেশ খুবই আধুনিকতা বলতে যা বোঝায়, আমার মা সেটা ছিলেন। তো তার সেই চোখে, কানে, হাতে, গলায় এই সমস্ত গহনাগুলো যখন খুলে দিলেন ডাক্তার আমার ছোট ভাইয়ের কাছে, এবং বললেন যে বলতে পারছি না কি হবে, তখন আমি ডাক্তারের সাথে বললাম, ডাক্তার সাহেব
সবচেয়ে তার আপনজন এই মুহূর্তে আমার ওয়াইফ, সে দেশের বাইরে, আমি কি করব? তো বললো আপনি তাড়াতাড়ি তাকে নিয়ে আসেন। যাই হোক, তারপরে আনার পরের দিনে শেষ রাত্রি তার মৃত্যু হয় আমার মার। আমরা গ্রামের বাড়িতে শ্রীপুরে নিয়ে যাই, আমি আমার ছেলে তখন বেশ ছোট ছিল। তো যখন আমরা দুজন কব্বরের ভিতরে নামলাম, তখন আমরা কব্বরের থেকে আমি এবং আমার ছেলে উঠাতে পারি না, সমস্ত কান্নাকাটি করে এমন অবস্থা হলো যে মনে হয় আমি আমার সন্তান আমার মার সঙ্গেই কবরে থেকে যাব। বাংলাদেশে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে যাদের কখনো সন্তান হয়নি, আল্লাহ ছাড়া যাদের কেউ না, এরকম কেউ আসবে। কিন্তু আসলে যেটা খুবই ভয়াবহ সত্য, এই ছেলে মেয়ে দ্বারা বিতাড়িত বাবা মার সংখ্যাই আমার এখানে খুব বেশি, এবং বিশেষ করে মহিলাদের। কারণ আমরা আসলে আমাদের মারা অনেক অবহেলিত, একটা ক্লাসে যে মারা অনেক অবহেলিত হয়। তো বিভিন্ন কারণে দেখা যায় যে এই অবহেলিত মাগুলিকে মারাই চলে আসে, এবং তারা যারা সন্তান দ্বারা বিতাড়িত বাবা মা আসে তাদের অবস্থা ভীষণ করুণ থাকে, তারা সবসময় ভীষণ মন খারাপ করে থাকে। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, কথা বলার লোক আছে, কিন্তু তারপরেও তারা ওই যে ছেলে মেয়ের যে কষ্ট, ছেলে মেয়েকে যে বিতাড়িত, মানে ছেলে মেয়ের যে ভালোবাসা, যে আদর, হয়তো খাবারই চায় না। অনেক মাই আছে যে ঠিক আছে আমি শুধু আমার সন্তানের ঘরে এক কোনায় পড়ে থাকতে চাই, ছেলেটার মুখ দেখতে চাই, বা তার নাতিটাকে বুকে নিয়ে থাকতে চাই, কিন্তু সেটাও তারা পায় না। আমরা এই জায়গাটা থেকে বলতে চাই যে প্রত্যেকটা মা ছেলে মেয়ের কাছে ভালো থাকুক। মাকে মনে পড়ে। এবছরও রত্নগর্ভা মা হিসেবে পুরস্কার পেলেন সফল মায়েরা। আর মায়েদের সফলতার প্রতীক সন্তানেরা তাই গর্বিত বাক্যে স্মরণ করলেন মায়েদের অবদান। আমি ব্রিগেডিয়ার নাহিদ, আমি বর্তমানে এনএসআইতে পরিচালক প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করছি। আজকে সত্যি এটা অসম্ভব গর্বের একটা বিষয় যে আমার মা রত্নগর্ভা মা হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তার পুরস্কার আমরা নিয়েছি। এতগুলি ছেলেপেলেকে মানুষ করা সত্যি আমার মার জন্য ভীষণ কষ্টকর ব্যাপার ছিল। আমি নাসিমা খান, আমি আমার মায়ের বড় সন্তান। তো আমার মায়ের এই পুরস্কারে আমি প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি নবীর ইসলাম খান, আমার মা রত্নগর্ভা হতে আমরা খুবই আনন্দিত। আমরা 9 ভাই বোন। সেই ছোটবেলার একটা কথা মনে হয়ে যায়, আমার আম্মার যখন আমরা ছোটকালে একদম সব ভাই বোনগুলো ছোট ছিলাম, আমার আম্মা রুটি বানাতেন এবং আমাদেরকে কাছে পাটি বিছিয়ে আমরা পড়তে বসতাম। মাকে মনে পড়ে। মাকে মনে পড়ে। যে মা হাজারো বাধা পাড়ি দিয়ে তার সকল সন্তানকে করেছেন প্রতিষ্ঠিত, তিনিই তো সফল। যে সন্তানেরা আজ এক একজন রত্ন, আর তাই তো সেই গর্বিত মাই আজ রত্নগর্ভা। চলুন দেখে আসি এমন একজন রত্নগর্ভা মায়ের গল্প। রত্নগর্ভা মা মিসেস শামসুন নাহার বর্তমানে ময়মনসিংহ শহরে বসবাস করছেন। 1938 সালের 7 মে টাঙ্গাইলের গোপালপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম এই মহিষী নারীর। স্বামী সরকারি কর্মকর্তা আব্দুস সোবহানের সংসারের হাল ধরেছিলেন সেই ছোট্টবেলায়। স্বল্প আয়ের কঠিন হিসেবের সংসারে তিনি প্রজ্ঞা, অসীম ধৈর্য, আত্মত্যাগ, বিচক্ষণতা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে একে একে 8টি সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সন্তানরা আজ সুনাম, আস্থা, সততার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে আছেন। 8টি ছেলে, 3টি মেয়ে, 5টি ছেলে। ছেলেরা আমার খুব শোনার ছেলে, যা বলছি তাই শুনছে। টিচার দিতে পারি নাই। ওর যখন পড়াশোনা করছে নিজেরাই পড়াশোনা বেশি করছে, আর উনি যেখানেই চাকরি করছেন আইসা ওর ছেলে মেয়েদের পড়াশোনা করাইছেন। উনি নিজেই টিচারই করছেন, ভালো পড়াশোনা করছে। আমি অনেক বই কিনে দিতে পারি নাই, তবু যেমনি হোক আমার ছেলেরা অমনি জোগাড় করে নিয়ে বই টই পড়ে তারপরে লেখাপড়া করছে। আমার কোনো চাহিদা ছিল না। দেখছে যে তার বাবা তাদেরকে ওরকম দিতে পারছে না, উনি আমার ছেলেমেয়েরা অনেক করছে, স্যাক্রিফাইস করছে। মেয়েদের ভালো বিয়ে দিছি, মেয়ের তিনও জামাই আমার ভালো, ছেলেরা প্রতিষ্ঠিত। আমার এখন অনেক কষ্ট লাঘব হয়েছে।
আমি ছেলে মেয়েদের নিয়ে গৌরব বোধ করি। জীবনের শুরুতে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, ভেঙে পড়েননি কখনো। তার দর্শন ছিল সন্তানদের মানুষ করতে হলে শুধু টাকা পয়সা নয়, প্রয়োজন স্নেহ, মমতা, আন্তরিকতা, ভালোবাসা। শত ঝড় ঝঞ্ঝার মুখেও তাই দেবর, ননদ এবং 8টি সন্তানের ছোট্ট তরিকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। আমার ছেলে মেয়েদের একটা মুরগি রান্না করলে 2টা রান হতো, আমি বুঝিয়ে দিতাম যে ও বড়, ও কাক, আর ও ছোট, ও কাক, তোমাদের পরে আবার 8 দিন দেবো, বুঝাই দিতাম। সুন্দর বুঝতো, কোনো গন্ডগোল করেনি। আমি বাটিয়ে বাটিয়ে তরকারি বেড়ে রাখতাম, যার যেটা খাওয়ার দরকার সেই বাটি নিয়ে খাইতো, কোনো গন্ডগোল শুনি নেই। আমি শুয়ে দুপুরবেলা রেস্ট নিতাম, আমার ছেলেরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করতো, কোনো গন্ডগোল করে নাই, কিচ্ছু করে নাই। সুন্দর খাইয়া দেয়া তারা আবার স্কুলের কাজ করছে, কাজ করে ছেড়ে তারপরে তারা আবার মাঠে খেলতে গেছে। জীবনের এই পড়ন্ত বেলায় পেছন ফিরলে মাঝে মাঝে শিউরে ওঠেন। কিভাবে সম্ভব হয়েছিল এতটা দুষ্কর পথ পাড়ি দেওয়া? উনি বাজার করছেন, আমি করছি। আমার ছেলেরা নিজেরাও বাজার করছে, ওর আব্বা থাকে না এখানে, উনি জায়গায় জায়গায় চাকরি করছেন, ছেলেরা নিজেরাই বাজার করে নিয়ে আসছে। আমি যেভাবে বলে দিছি সেভাবেই নিয়ে আসছে। কোনোদিন আমার ছেলেরা টাকা পয়সা কোনো নষ্ট করে নাই, খুব ভালো ছিল। আমি এই জন্য পারছি আমার ছেলে মেয়েদের লেখাপড়া করতেছে। অসংখ্য হতদরিদ্রের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এই রত্নগর্ভা মা। আর্থিক সহায়তা নিয়ে কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদানেও অসহায় মানুষের পাশে থেকেছেন সব সময়। গরিব, দুঃখী, অসহায় মানুষগুলোর জন্য পৃথিবীর সমান ভালোবাসা নিয়ে এখনো অপেক্ষা করেন এই স্নেহময়ী নারী, এক মমতাময়ী মা। মাকে মনে পড়ে। যে মা নিজের ঘুম, খাবার সবকিছু বাদ দিয়ে পরম মমতায় গড়ে তুলেছেন সন্তানকে। আজ আধুনিক সভ্যতার ছোঁয়ায় হয়তো সন্তানটি তার দিকে ফিরেও তাকায় না। নিজের সন্তানের বাড়িতে মাথা গোজার ঠাঁইও হয়নি তার। অসংখ্য মা চোখের জল লুকিয়ে শেষ দিনগুলো পার করছেন বৃদ্ধাশ্রমে। গাছপালায় ঘেরা শান্ত স্নিগ্ধ গাজীপুরের নিভৃত পল্লী, নির্জনতা দিয়েছে আলাদা এক মাত্রা। এখানকার বাতাস যেন কানে কানে বলে যায় স্নেহ, মমতা, ভালোবাসাহীন জীবনের বাস্তবতা, কিংবা মুখোমুখি করে দেয় ছেঁড়া ছেঁড়া মেঘের মতোই নিঃসঙ্গ হৃদয় স্পর্শী কোনো ঘটনার। জীবনের গোধূলি বেলায় যাদের ঠাঁই হয়েছে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানাটা। এই মায়ের নাম আসিয়া বেগম, বয়স 75 ছুঁই ছুঁই। এক ছেলে ইঞ্জিনিয়ার, বাড়িটাই ছিল তার প্রাণ। প্রতিটি ইটেই স্বামী স্ত্রীর পরিশ্রম আর যত্নের ছোঁয়া। সন্তানদের নিয়েছিল কত রকম স্বপ্ন, এখন সেসব শুধুই স্মৃতি। স্বামী মারা যাবার পর ওনার শেষ আশ্রয় এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। তারপরও সন্তানের প্রতি মায়ের সেই আদি অকৃত্রিম ভালোবাসা যেন অন্তহীন। আমার ছেলে ইঞ্জিনিয়ার, বাড়ি করছে সাভার। আমি আসছি যে জানলে মনে কষ্ট পাইব, তাই বলি না। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে স্বামী স্ত্রী দুজনেই হাড় ভাঙা পরিশ্রম করে
সন্তানদের মানুষ করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে একটি পয়সাও খরচ করেননি। প্রতিষ্ঠিত সেই সন্তানদের বাড়িতে বৃদ্ধ বাবা মার আশ্রয় মেলেনি। স্নেহ মমতার বিপরীতে সন্তানদের কাছে থেকে পাওয়া জীবনের এই রূঢ় বাস্তবতা কেমন করে সইবেন এই মা? আমার আঙ্গর তো কষ্ট থাকলে কষ্ট নাই রে, বেশ আঙ্গর কোনো কুল নাই রে বাবা, আঙ্গর তো নদীর কোনো কুল নাই। আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। প্রায় 5 বিঘা জমির উপর ছিমছাম বাড়ি ছিল এই মায়ের। বৃদ্ধ বয়সে সন্তানরা জোর করে লিখে নেয় সেই সম্পত্তি। সবার অবহেলা আর অপমান সঙ্গী করেই কাটছিল তার। একদিন ডাক্তার দেখানোর কথা বলে 3 ছেলে মিলে মাইক্রোতে করে মাকে ফেলে যায় অজানা অচেনা অন্ধকার এক জায়গায়। মায়ের সাথে সন্তানদের এই দুর্ব্যবহারের সাক্ষী হয়ে থাকে শুধু পঞ্চমীর বাঁকা চাঁদ। এই আঘাত এতই গভীর যে তা পূরণ করতে শুকিয়ে গেছে বৃদ্ধ চোখের জল। যে বাবা মা নিজেদের সর্বস্ব উজাড় করে সন্তানদের মানুষ করেছেন, সব আবদার মিটিয়েছেন, সেই সন্তানদের জগতে এখন তাদের আর কোনো মূল্য নেই। বহু বছর ধরে এই মা সন্তানদের মুখ দেখতে পাননি। সন্তানরাও দেখা করার চেষ্টা করেনি। অভিমানী কণ্ঠ তাই বাঁধ মানতে চায় না। ছেলেরা থাইয়া নাই, দিনের বার কেউ নাই, মাও নাই। কান্দার কর দেখ, আমি কামনে তো জানগা, আমার উপায় কি? কত ভগবান দেখবো, তোমার আমি কিছুই দেওয়া যেতে পারছি না, তুমি আমার দাবি রেখো না। আমার সন্তানের কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে, কান্না আসে। ওর জন্যই আমার খুব খারাপ লাগে, কারণ ওরই ছাড়া আমি কখনো থাকি নাই, ও আমাকে ছাড়া কখনো থাকে নাই। একসময় সংসারে ভরা পূর্ণিমার মতো সুখ ছিল এই মায়ের। হঠাৎ করে প্রকৃতি এভাবে জীবনটাকে এলোমেলো করে দেবে কল্পনাও করতে পারেননি। সময়ের ভাঁজে ভাঁজে রেখে দেওয়া স্মৃতিগুলোকে সামনে আনতে বড় কষ্ট। আমার বাপ আমাকে খুব আদর করতেন, আমার কপালে কষ্ট। মা, সেই মমতাময়ী মা, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যিনি সন্তানদের আগলে রাখেন। এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের 4 দেয়ালে দিন কাটলেও মনটা যে পড়ে থাকে স্মৃতি আর ভালোবাসায় ঘেরা সংসারে, যেখানে অনেক অনেক স্বপ্ন নিয়ে জীবনটা শুরু করেছিলেন এই মায়েরা। তারপর একাকিত্বে ভরা জীবনের একদিন অবসান হয়। অচেনা কাঁধেই শেষ হয় জীবনের অন্তিম যাত্রা। মাকে মনে পড়ে। মা ছোট্ট একটি শব্দ, কিন্তু তার স্বর্গীয় পূর্ণতায় সন্তানের হৃদয়, মন আর আত্মাকে অমীয় সুধায় প্লাবিত করে। আর তাই তো যুগে যুগে উচ্চারিত হয় মা। দুঃখ, কষ্ট, বিপদ বা ভয় কেন যেন মায়ের কোলকে মনে হয় পৃথিবীর সেরা আশ্রয়। মায়ের হাত ধরে চলতে চলতেই পৃথিবীকে চেনা। যত আবদার, যত চাওয়া সব মায়ের কাছেই। কোনো কলমের কালি বা কোনো লেখনির মাধ্যমে মায়ের ভালোবাসা আর মমতার পরিমাপ করা সম্ভব না। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যুগ, কখনো মায়ের কানে কানে বলা হয় না, মাগো আমি তোমায় ভালোবাসি। চলুন না আজকের এই দিনে আমরা শপথ করি, চির ব্যস্ততাও আমাদের যেন দূরে সরাতে না পারে মার কাছ থেকে। কখনোই আমরা ভুলে যাব না তাদের। আমাদের সুখে দুঃখে
চিরসাথী হয়ে থাকবে আমাদের মা। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে